ঠিক আছে। সকলের জন্য শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। ঠাকুর মা স্বামীজির কাছে আমার প্রার্থনা। আর ভালো থাকলেই তো পড়াশোনা করতে পারবো। ভালো থাকতে কী কী করতে হবে সেগুলো একটু নিজেরা বুঝে করবে। আর পড়াশোনা করতে হবে, খেলতে হবে, খেতে হবে, ঘুরতে হবে, হ্যাঁ, সব কিছুই করতে হবে, এর মধ্যেই হবে। একবারে শুধু বই নিয়ে বসে থাকবে সেটাও ঠিক হবে না, একঘেয়েমি লাগবে, পারে না মানুষ। হ্যাঁ, ওটা মানুষের বৈশিষ্ট্য নয়, যন্ত্র হয়ে যাবে। যাই হোক, এটা কিন্তু একটা ইতিহাসের কথা বলে ফেললাম। মানুষ সবই পারে চেষ্টার দ্বারা, তাই তো? চেষ্টার দ্বারাই পারে। আজকে আমি পড়াবো ঠিক ওই ধরনের বিষয়টা। তোমাদের তৃতীয় অধ্যায়। আবার প্রশ্ন করবে দুম করে, দ্বিতীয় অধ্যায় তাহলে কি হবে? দ্বিতীয় অধ্যায় তোমাদের হবে না। এই পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায় তোমাদের নেই। আর তোমাদের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি হবে দেখে নিয়েছ? ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, প্রথম পর্ব। বেশ, এবারে দেখো আমি যেগুলো বলার চেষ্টা করছি একটু তোমরা ভালো করে মন দিয়ে শোনো। কারণ আমি অল্প সময় নেবো, এই কারণে এরপরে আরো ক্লাস আছে, সেগুলো করতে হবে, আমাকেই করতে হবে। আর একটা ব্যাপার, বেশি সময় ধরে ভিডিওটা হলে তোমাদের শুনতেও ভালো লাগবে। বলবে নেট ফুরিয়ে গেছে, ওয়াইফাই নেই, কী করে হবে, এইসব বলবে। তো যাই হোক, যেটা ইউটিউবটা খুলবে, খুলে পাবে আমাদের মিশনে। আজকে আমি এই প্রাচীন উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারায় এই প্রথম পর্বে এই প্রসঙ্গে বেশ কতগুলি কথা তোমাদেরকে শোনাবো। এর আগের দিনে কিন্তু আমি বলেছি উপমহাদেশ কাকে বলে, বলা হয়েছে। আজকে আর আমি ওটা বলছি না, তবু ওগুলোকে মনে রাখবে। তাহলে মানুষের কথাই হলো ইতিহাস। মানুষ কি করেছে আগে, এখন কি করছে, আগামী দিনে কি করবে, এই তো ব্যাপারটা। কোথায় গেছে, কি করছে, এই সকল নিয়ে মানুষরাই পারে। তারা বুঝে চলতে পারে, ঘুরতে ফিরতে পারে, আর কেউ পারে না। মানুষ যাদের এই বিষয়গুলো যাদের ভেতরে আছে, তারাই হলো মানুষ। মানুষের কথাই হলো ইতিহাস। আমরা কি হনুমানের কথা ধরবো? তাদের কি শিক্ষা সংস্কৃতি আছে? তাদের কি সমাজ আছে, সংস্কৃতি আছে? তাদের কি করে উপার্জন করতে হবে, তাদের সংসার, ধর্ম ইত্যাদি সব কি আছে? তার কিছুই নেই। তারা মনে বাজারে ঘুরবে, উদ্মা ঘুরবে, কারণ এই গাছ থেকে সে গাছে চলবে, এই তো ব্যাপার। কিন্তু ওদেরও একটা ইতিহাস থাকে, ওরা ওই রকম ধরনের। আগে কি হতো, মানুষ নিজেদের প্রয়োজনে একত্রিত হতো বা জোটবদ্ধ হতো। জোটবদ্ধ না হলে কোনো কিছু হবে কি? জোটবদ্ধ না হলে কি হবে কেউ বলো? হ্যাঁ, তারা কোনো ভালো কাজ করতে পারবে না, তারা অকালে পৃথিবী থেকে চলে যাবে। কিভাবে, কি কি কারণে হতে পারে পৃথিবী থেকে চলে যাওয়ার কারণটা কি? হয় না খেয়ে মরবে, খেতে পাবে না, অনাহার, তাহলে রোগ জ্বালা ইত্যাদিকে তাকে আবদ্ধ করে দেবে। চিকিৎসা করার লোক নেই, বিনা চিকিৎসায়, কারণ কোনো ওষুধপত্র তো বেরোয় না। আর একটা কি হতে পারে, বিভিন্ন পশু যাদের হিংস্রতা বেশি, সেই পশুর আক্রমণ।
মানুষের প্রাণ চলে। এতগুলো কারণে তারা কিন্তু ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ জোটবদ্ধ হয়েছিল। আর জোটবদ্ধ হয়ে এই যে জোটবদ্ধ জীবনযাপন তারা করলো, তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে তৈরি করেছে। আর নিজেদের প্রয়োজনে তারা এই জোটবদ্ধ হয়েছিল। এই জোটবদ্ধ হয়েছিল কিভাবে, কিসের ভিত্তিতে, কে করতে বলেছিল যে তোমরা জোটবদ্ধ হও? মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধিকে কাজে লাগিয়েছিল। মানুষ যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল, সেটা কিসের বলে বলে জানা হয়েছিল? বুদ্ধির বলে, বুদ্ধিকে কাজে লাগিয়েছিল। বোঝা গেল? তাহলে বুদ্ধির বলে মানুষ কিন্তু এগিয়েছে। একত্রিত হলো, খাদ্যের সন্ধানে মানুষ বেরিয়ে পড়ল। মানুষ কথা বলতে পারছে না, তবুও তারা আকার ইঙ্গিতে ইশারায় সবাইকে ঐক্যবদ্ধ করল। এসো এসো, চলে এসো, আমরা অনেক দূরে চলে যাই, নদী নালা পেরিয়ে চলে যাই, কারণ এখানে খাবার কোনো ব্যবস্থা নেই। ওখানে গিয়ে কী করবো? আমরা গাছের উপরে উঠে পড়ব, উঠে সেখান থেকে ফলমূল পেড়ে জীবন ধারণ করব, পেট ভর্তি করব। এইভাবে মানুষের এই জোট বাঁধার গল্প এখানে এইসব কারণে তারা জোটবদ্ধ হয়েছিল। কিন্তু জোটবদ্ধ হওয়ার পরে তাদের মধ্যে আবার গোলমালও দেখা দিয়েছিল। তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরুও করেছিল। স্বার্থপর দুনিয়া, পৃথিবী, মানুষ সবই পারে, মানুষকে কখনই না বোধক কথা বলতে চায়, মানে পারে না এমন কথা, মানুষ সবই পারে। তারা নিজেদের স্বার্থকে কাজে লাগানোর জন্য তারা কিন্তু যত সময় লেগে পড়ল। কে বড় হবে, কোন গোষ্ঠী বড় হবে, এইসব ব্যাপার তাদের মধ্যে আবার এসে গেল। এমনিতে তারা খেতে পারছে না, খাবার সংস্থান হলো, খাদ্য জোগাড় করে ফেললো, ব্যাস, তারপরে শুরু হয়ে গেল তাদের তাণ্ডব। এই যে অবস্থা, মানুষ যেভাবে তাদের জীবনকে প্রাচীনকালে যেভাবে তাদের জীবনকে পরিচালনা করেছিল, সেটা একটা বড় একটা ইতিহাস, মানব সভ্যতার একটা বড় ইতিহাস। ক্রমবিকাশ, মানব সভ্যতার ক্রমবিকাশের বড় একটা ধাপ। মানুষ কি করলো? ধীরে ধীরে আহার সংগ্রহ করা, খাদ্যের যোগান দেওয়া, এইসব কাজগুলো তারা শিখে নিল। তারা কি করলো? এক পরিবারের সঙ্গে আরেক পরিবারের সম্পর্ক তৈরি করে ফেলল, তাদের সঙ্গে বিনিময় প্রথা প্রবর্তন করলো। মানে এক পরিবারে যে জিনিসটা বেশি পরিমাণ হয়ে গেছে সেটা আরেক পরিবারে দিয়ে দিচ্ছে, সেখানে যেটা নেই সেটা এখানে আছে, এখানে যেটা আছে সেটা সেখানে নেই। এই যে লেনদেন, একে বলা হচ্ছে বিনিময় প্রথা। তারপরে কি হলো? কি কাজ করবে, কে কোন কাজ করবে, কারা সমাজের উপরে থাকবে, কারা নিম্ন সম্প্রদায়ের মধ্যে চলে যাবে, কারা শুধুমাত্র খাটবে, কারা বুদ্ধিকে কাজে লাগিয়ে শিক্ষা দীক্ষার ইত্যাদি এই দায়িত্বভার ইত্যাদি সব নেবে, এইসব ব্যাপার তাদের মধ্যে এসে গেল। কারা কি কাজ করবে, মাটির জিনিস কারা তৈরি করবে, ঘর বাড়ি ইত্যাদি কারা তৈরি করবে, কারা পরিশ্রম করে উৎপাদন করবে, কারা পুজো পার্বণ করবে, এইসব ব্যাপার নিয়ে মানুষের একটা মানে ক্রিয়াকলাপ তাদের শুরু হলো। আর মানুষ
এই সময় তারা যে এই যে ভাগাভাগি করে ফেললো কারা কি কাজ করবে, এটা এটা কিন্তু কর্মের ভিত্তিতে, যে যে কাজে উৎসাহী, যে কাজ করবে, হ্যাঁ, সে সেই কাজের মধ্যেই থাকবে, তার মধ্যে তারা জীবনযাপন করবে। এই কর্মের ভিত্তিতে মানুষ কিন্তু ভাগ হয়ে গেল বিভিন্ন গোষ্ঠীতে, সম্প্রদায়ে, আবার জাতিভেদ প্রথা ইত্যাদি সব তৈরি হলো। ক্ষুদ্র, বৃহৎ, উঁচু নিচ সবগুলো তাদের মধ্যে এসে গেল। এরপরে দেখো, মানুষ খাদ্য উৎপাদন করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করল, আগ্রহী হল, খাদ্য উৎপাদক হয়ে গেল। বিভিন্ন জায়গাতে তারা খাদ্য উৎপাদন করবার জন্য ওই কৃষিকাজ ইত্যাদি তারা শিখে ফেলে। আর কি, শুধু কৃষিকাজ শিখলে তো হবে না, কৃষি জমির পাশাপাশি কারণ বসত বাড়ি তৈরি করে ফেলল। কেন? কৃষি যে ফসলগুলো তো রক্ষা করতে হবে, তাহলে তারা বসত বাড়ি তৈরি করে ফেলল। ধীরে ধীরে সেই গুহাবাসী মানুষ তারা পরপর উঠে এলো, এসে উপরে বাড়ি করলো, মাটির বাড়ি, মাটির বাড়ি থেকে পাকা বাড়ি, এই তো ব্যাপারটা। হ্যাঁ, আর এই যে এত সব করে ফেলছে, এটা কিন্তু সম্পূর্ণ তাদের বুদ্ধিকে কাজে লাগবে। জ্ঞান, বুদ্ধি ইত্যাদি এমনভাবে মানুষকে করে রেখেছিল যে মানুষ যে কোনো সময় তারা যে কাজ করবে মনে করবে, তারা সেই কাজ করতে পারছিল। এই পালাটা একদিনে তো হয়নি, দীর্ঘদিন সময় লেগেছে। মানুষের মস্তিষ্কটা পূর্ণতা প্রাপ্ত হতে ভালোই সময় লেগেছে। সেই পূর্ণাঙ্গ বুদ্ধি বা ব্রেন বা মস্তিষ্ক মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে চলে এসেছিল। আজকে যে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা কিন্তু মানুষের তৈরি। সেই প্রাচীনকালে সেই রকম অবস্থা এখন আর নেই। সবাই যে বলে, মাঝে মাঝে বলে, তোকে আদিমকালে পেয়ে যাওয়া ভালো, কথা কথা বলে। কিন্তু দুঃখের বিষয়, মুখ থেকে কেউ যদি বলে ফেলে, তাহলে করণীয় কিচ্ছু নয়, সেইখানে ফিরে যাওয়াটাও কঠিন ব্যাপার। মানুষ এখন কত সুসভ্য, জগৎ মানুষের হাতের মুঠোয়। হ্যাঁ, মানুষ আজকে বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারছে। আজকে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা তোমাদের কাছে পৌঁছাচ্ছি। এর থেকে আর কি করবে? এবার যদি মানুষকে বলা হয় তুমি আদিমকালে ফিরে যাও, সেটা কি সম্ভব? সম্ভব। যাই হোক, তাই এটা খুব বিতর্কিত ব্যাপার। তাহলে আমরা দেখতে পাবো যে উপমহাদেশে যে মানুষের যে কাহিনী, মানুষ যে সভ্যতাগুলি গড়ে তুলেছিল উপমহাদেশে, সেই সভ্যতাগুলি কোথায় কোথায় আমরা দু একটি ধারণা পেয়ে যাব। এখানে হরপ্পা সভ্যতা, মেহেরগড়ের সভ্যতা, এগুলোর কথা আমরা একটু আধটু সন্ধান পেয়েছি। সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা, সেখানকার মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বৈশিষ্ট্য, হ্যাঁ, চলাফেরা, ঘর বাড়ি ইত্যাদি সবই নিয়েই তো মানুষের কীর্তিকলাপ। আর সেই মানুষের জীবনযাত্রা সব আমরা দেখতে পাব। আর সেই সভ্যতাকে পরিচালনা করবার জন্য একটা মানুষ তো যা খুশি করবে সেটা তো ঠিক নয়, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তা নিয়ন্ত্রণ করলো কারা? একটা গোষ্ঠী তৈরি করলো। সেই গোষ্ঠী খুব বুদ্ধি সম্পন্ন গোষ্ঠী। সে বুদ্ধি সম্পন্ন গোষ্ঠী তারা কি করলো? সবাইকে পরিচালনা করতে চেষ্টা করলো। তাহলে এইভাবে আমরা মানব সভ্যতা যে এগিয়ে এসেছে, হ্যাঁ, ধারাবাহিকতা,
সেটা যদি আমরা এভাবে বুঝি তাহলে আমাদের বলতে হবে যে আদিমকালে মানুষ কিভাবে জীবনযাপন করেছে এবং এখনকার দিনে সেই সভ্যতা কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আমরা বুঝতে পারি। এরপরে দেখব যে মানুষ জোটবদ্ধ হয়েছে, তাদের খাদ্যের সন্ধান পেয়েছে, অন্ন বস্ত্র ইত্যাদি সংস্থান তাদের হয়ে গেছে। এবার মানুষ তো আরো এগিয়ে যাওয়ার, আর এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। হাতের কাজ শিখে ফেললো মানুষ, মাটিকে বিভিন্নভাবে কাজে লাগালো, চাকা আবিষ্কার করে ফেললো। হ্যাঁ, কোমরের সে চাকা ঘুরিয়ে তারা বহু মাটির জিনিস তৈরি করলো, একসঙ্গে অনেক জিনিস। সেগুলোকে স্থায়ী করে রাখার জন্য পুড়িয়ে রাখলে দীর্ঘদিন থাকে, নষ্ট কম হয়। এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এভাবে যে সভ্যতার কথা আমরা প্রথমে বলবো সেই সভ্যতা হলো মেহেরগড়ের সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতার কথা একটু পরে বলবো। এখন মেহেরগড়ের সভ্যতা সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দেবো, কারণ তোমাদের একটু পড়া দিতে হবে। এই মেহেরগড়ের সভ্যতাটা পুরোটাই তোমাদের থাকবে। আমি আজকে আর কয়েক মিনিট পড়াবো, তাহলে মেহেরগড়ের সভ্যতার কিছু ধারণা তোমাদেরকে দিতে পারবো। প্রথম অবস্থান, এই মেহেরগড়ের সভ্যতা কোথায় অবস্থিত সেটা দেখতে হবে। এখনকার যেটা বলা হচ্ছে বেলুচিস্তান প্রদেশ, এটা কোথায় অবস্থিত? পাকিস্তানে। এই সভ্যতা গড়ে উঠেছিল কোন যুগে? তাম্র এবং পাথরের যুগে। তামা এবং পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের যে সন্ধান যে পাওয়া গিয়েছিল কোথায়? পাকিস্তানের বেলুচিস্তানে। সেখানে এই সভ্যতাটা তৈরি হয়। এই সভ্যতা কৃষি নির্ভর ছিল। আর আমাদের ভারতের যে কতগুলো গিরিপথ বা পাহাড়ি পথ, খাইবার বলানের গিরিপথ দিয়ে ওই জায়গাতে যাওয়া যেত। ভারতের সঙ্গে যোগাযোগ ছিল কোন যুগে? তামা এবং পাথরের যুগে। ওইখানে ওই সভ্যতাটি গড়ে উঠেছিল মূলত কৃষিকে কেন্দ্র করে, কৃষি নির্ভর সভ্যতা। এই সভ্যতা আবিষ্কার হয়েছে 1974 খ্রিস্টাব্দে। আর আবিষ্কর্তা যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো জাফ ফ্রাঁসোয়া জারিজ, প্রত্নতাত্ত্বিক জাফ ফ্রাঁসোয়া জারিজ। প্রত্নতাত্ত্বিক বলা হয় যারা মাটি খুঁড়ে বিভিন্ন রকম ওই নিদর্শন ইত্যাদিকে খুঁজে বার করেন, তাদেরকে বলা হয় ওই প্রত্নতাত্ত্বিক। তা যাই হোক, আর তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। এইভাবে এই সভ্যতাটি তৈরি হয় বা এই আবিষ্কৃত হয়। তৈরি করা সভ্যতা কোনো কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, ধ্বংস হয় বিভিন্ন কারণে। সেই ধ্বংস হওয়া সভ্যতা আবিষ্কার করা হয় কত সালে? 1974। তোমরা একটু পড়বে যাবে, ভালো খুঁটিনাটি পড়বে। প্রথমে যে 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সভ্যতা পুরনো পর্যায়ে ছিল বলে অনুমান করা হয়। 7000 থেকে 5000 সব থেকে পুরনো। তাহলে এখানকার এই সময় কি কি পাওয়া গেছে? সেখানে ছাগল, ভেড়া,
খোঁজওয়ালা ষাঁড় ইত্যাদি গৃহপালিত পশু। আর এখানে পাথরের তৈরি জাঁতা, শস্য পেশায়ের সরঞ্জাম ইত্যাদি পাওয়া গেছে। তবে কোনো ধাতুর তৈরি জিনিস এখানে পাওয়া যায় না। ধাতুর তৈরি কোনো জিনিস এখানে পাওয়া যায় না। তাহলে এটা প্রথম পর্যায়ে 7,000 থেকে 5,000 নিচের দিকে নামবে ক্রমশ। এগুলো খ্রিস্টপূর্ব ওই জন্য বলা হচ্ছে। তারপরে এখানকার বাড়িঘরগুলি রোদে পোড়ানো ইটের তৈরি করা ছিল। রোদে পোড়ানো ইটের তৈরি। আর মেহেরগড়ের প্রথম খাদ্য বা শস্য মজুত করার বাড়ি এখানেই পাওয়া গেছে। তাহলে মানুষ কিন্তু শিখেছে যে এইরকম একটা পুরনো সভ্যতায়, এতদিন আগেকার সভ্যতা কৃষির মানে উদ্বৃত্ত অংশগুলি যে সঞ্চয় করে রাখা যায় বা শিক্ষা তারা পেয়েছিল, সেটা আমরা ইতিহাস থেকে, এই মেহেরগড়ের সভ্যতা থেকে আমরা জানতে পারছি। তারপরে দ্বিতীয় পর্ব 5,000 থেকে 4,000 অব্দ পর্যন্ত। এই সময়টায় আরেকটু এগিয়ে গেল সভ্যতা, সেটা দেখলাম। এখানে কি হলো, কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি তখন। কুমোরের চাকার তখনও ব্যবহার শুরু হয়নি। আর এই পর্বের একেবারে শেষের দিকে চাকায় তৈরি মাটির পাত্র ইত্যাদি পাওয়া গেছে। তাহলে সভ্যতা ধীরে 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 ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। কে বা কারা এগিয়ে যাচ্ছে? মানুষের এগিয়ে যাচ্ছে। মানুষের দ্বারা সবই হচ্ছে।